নির্বাচনে ভোট নিয়ে যখন আলোচনা হয়, কে জিতবে কে হারবে এটা নিয়ে যখন আলোচনা হয়, তখন পাশাপাশি কিন্তু একটা আলোচনা আমি ইদানিং শুনতেই পাচ্ছি। সেটা হলো এবারে নির্বাচনে মূল ইস্যুটা কি, মানে কিসের ভিত্তিতে মানুষ ভোট দিবে? প্রতিশ্রুতির ভিত্তিতে? মানুষ কোন প্রতিশ্রুতিটা শুনতে চায়? মানে আপনি এমন একটা প্রতিশ্রুতি দিলেন যে চাউলের দাম 10 টাকা হয়ে যাবে, যেটা নাকি শেখ হাসিনা একবার দিয়েছিলেন। আপনি প্রতিশ্রুতি দিলেন সবার বাসায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে যাবে, যেটা বাস্তবায়ন করা কোনো সরকারের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। আপনি প্রতিশ্রুতি দিলেন সবাই বিদ্যুৎ ফ্রি পাবেন। এর চেয়ে ভালো কিছু আছে? এর চেয়ে ভালো কিছু নাই। কিন্তু কথা হলো এগুলি কি বাস্তবায়ন করা সম্ভব কিনা, এগুলির পেছনে কত টাকা লাগবে, যত টাকা লাগবে তত টাকা এই সরকার সংগ্রহ করতে পারবে কিনা। বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবার অল পে কমিশন ঘোষণা করা হয়েছে, সবার সরকারি কর্মচারীদের বেতন ডাবল হয়ে গেছে। আগামীতে যে সরকার আসবে তারা কি সেই টাকাটার সংস্থান করতে পারবে? কোথেকে দেবে এই টাকা? কাজেই যে সমস্ত প্রতিশ্রুতির পেছনে অর্থের একটা সম্পর্ক আছে সেগুলো নিয়ে বেশি আশাবাদী না হওয়াই ভালো। আমি বরং যেগুলির পেছনে অর্থের কোনো সরাসরি অর্থ বিনিয়োগের অথবা অর্থ সংগ্রহের অথবা অর্থ প্রদানের কোনো সম্পর্ক নাই তেমন দু একটা ঘটনা বলি, যেগুলো নাকি আমাদের সাধারণ মানুষরা অর্থাৎ সাধারণ ভোটাররা সরকারের কাছ থেকে পেতে চায়। এখন সরকারে কে যাবে আমরা জানি না, সরকারি যেহেতু কে যাবে আমরা কনফার্ম না, সেহেতু যারা সরকারে যেতে চান সেই দলগুলোর কাছ থেকে পেতে চায়। সেগুলো যদি আমরা একটা তালিকা করি, আমরা বিভিন্ন সময় তালিকাগুলো তুলে ধরবো। আমি প্রথম যে বিষয়টা আছে আমার তালিকায় সেটা বলি, সেটা হচ্ছে দুর্নীতি। আমি দুর্নীতির অবসান চাই এবং আমার ধারণা দেশের প্রত্যেকটা মানুষ এই দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, উৎকোচ, স্বজনপ্রীতি এগুলোর হাত থেকে মুক্তি চায়। আমরা স্বাধীনতার পর থেকে, আমি আবারও বলছি, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দেশে যে বিষ বৃক্ষ আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে সেটা দুর্নীতি। কোনো সরকারের আমলেই দুর্নীতি একেবারে বন্ধ করা সম্ভব হয়নি। বন্ধ মানে কি? বন্ধের কাছাকাছিও নেওয়া যায়নি। দুর্নীতি যে মাত্রা, সেই মাত্রা যদি 100% হয়, 50%-এর নিচেও কেউ নামাতে পারেনি। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকে উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছেন, আবার ওনার সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। আমরা পরবর্তীতে বিভিন্ন সরকার প্রধানের মুখে শুনেছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং দেখা গেছে ওনার আশেপাশে যারা আছেন তারাই দুর্নীতিতে এক একজন চ্যাম্পিয়ন হয়ে গেছেন। এগুলো আমরা দেখেছি। আমরা আর দুর্নীতি চাই না। দেখেন, আমি নিজেও মনে করি আমি অনেক নাগরিকের সঙ্গে আলাপ করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। আমি কিন্তু এখনও, আপনারা যারা আমাকে চিনেন জানেন, তারা জানেন আমি কিন্তু এখনও রাস্তা দিয়ে, ফুটপাথ দিয়ে হাঁটি, প্রচুর হাঁটি। আমি ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের জিজ্ঞাসা করেছি তারা কি চায়। অনেকের সঙ্গে আমার এমনিও মানে টুকটাক কেনাকাটা করতে গেলে আমি জিজ্ঞাসা করি, আলোচনা করি। ফুটপাথের ব্যবসায়ীদের বক্তব্য হলো ফুটপাথে বসতে তাদের, আমি যে রেটগুলো পেয়েছি, প্রতিদিন 200 থেকে 300, 400 টাকা পর্যন্ত ফুটপাথের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়। এই চাঁদা কে নেয় বলেন? কে নেয়? আগে আওয়ামী লীগ নিত, ছাত্রলীগ নিত, যুবলীগ নিত, স্বেচ্ছাসেবক লীগ নিত, এখন কে নেয়? এই চাঁদার শেয়ার কোথায় কোথায় যায় কে না জানে। যে কোনো একটা র্যান্ডম একটা ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসা করেন, কারওয়ান বাজারে যান, কারওয়ান বাজারে যারা কাঁচা ব্যবসায়ী আছে তাদের জিজ্ঞাসা করেন আপনাদেরকে চাঁদা দিতে হয় কিনা, জিজ্ঞাসা করেন, দেখেন সবাইকে চাঁদা দিতে হয়। কাকে দেয় সে বলবে, আপনাকে নাম বলবে। সেই লোকটা কে? সেই লোকটার বড় ভাই কে আপনারা জানেন, খোঁজ নেন। পুলিশ জানে, সরকার জানে, রাজনৈতিক দলগুলো জানে। থামান না কেন? আপনারাই তো নির্বাচনে জয়ী হতে চান, থামান না কেন? একটা কাঁচামাল, ধরেন আপনি একটা সবজি, সেটা বগুড়ার থেকে ঢাকায় আসবে,
আস্তে আস্তে কত জায়গায় সেই সবজির ট্রাককে থামানো হয় এবং চাঁদা নেওয়া হয়। আগে নিত শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন পান্ডারা এক এক জায়গায় এক একজন নিত। এখনো থামায়, এখনো চাঁদা নেয়। কারা নেয়? লীগ গেছে, দল আসছে, নেয় তো, থামান না কেন? এই চাঁদা আর কেউ দিতে চায় না। যে কারণে কি হয়, 40 টাকায় সবজি বগুড়ার থেকে কেনা হয়, ঢাকায় আসতে আসতে তার দাম হয়ে যায় 80 টাকা। তাহলে 80 টাকাতে যে কেনে, আপনি কিনেন, আমি কিনি, আমরাই কিন্তু চাঁদাটা আসলে দেই। কারণ যারা আমদানি করে, যারা ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, তারা কিন্তু লস করে ব্যবসা করে না। যে চাঁদাটা দেয় তারা, সেই চাঁদাটা মুনাফা সহ আমাদের মতো প্রান্তিক গ্রাহকের কাছ থেকে তারা নিয়ে নেয়। আমরা এই চাঁদাবাজির অবসান চাই। পারবেন দিতে? তারেক রহমান বলেছেন দুর্নীতির টুটি চেপে ধরা হবে। শুনে আশাবাদী হয়েছি। পারবেন? বলেছেন, বলা সহজ, করে দেখান, এখনই করে দেখান। দেশে যত চাঁদাবাজি হয়, আমি যদি রাজনৈতিক দলের কথা বলি, রাজনৈতিক দলের যত চাঁদাবাজি হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনিও খোঁজখবর নিয়ে দেখেন, তার বেশিরভাগ করে বিএনপি, তার অঙ্গ সংগঠন অথবা বিএনপির নামধারী ব্যক্তিরা। খোঁজ নেন, থামান, থামিয়ে দেখান যে আপনি টুটি চেপে ধরতে পারেন। তাহলে তো মুখের কথা থাকবে, এবং এটা আপনাকে ডুবাবে। আমি বললাম, ইলেকশন এটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, আগামী নির্বাচনে এটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বিভিন্ন উপজেলা পর্যায়ে যান, জেলা পর্যায়ে যান, আগের সমস্ত ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের দখলে ছিল। জাস্ট একটু তাকিয়ে দেখেন তো, সেই ব্যবসাগুলি কোথায় চলে গেছে, কাদের দখলে গেছে, একটু তাকিয়ে দেখেন। যারা দখলে নিয়েছে তারা কি ব্যবসার মালিক ছিল? কি করে তারা ব্যবসাগুলি দখল করলো? এগুলো কিন্তু আপনি হয়তো, আমি একভাবে দেখি, আমি আরেকভাবে দেখি, কিন্তু ওই এলাকার মানুষ তারা তো সবাই জানে যে এই ব্যবসাটা আগে এমুকের ছিল, এখন এই ব্যবসাটা তার কাছে চলে গেছে। যার কাছে গেছে তার দলীয় পরিচয় তারা জানে। এটাই নির্বাচনে আগামীতে পার্থক্যটা করে দেবে। এই বিষয়গুলো পার্থক্য করে দেবে। যে কোনো, আপনি রাস্তায় যান, যানজট হয়, আপনি দেখেন রাস্তায় অবৈধ পার্কিং আছে কিনা? আছে। রাস্তা জুড়ে অবৈধ পার্কিং আছে। রাস্তা আমাদের সার্বক্ষণিক। সিটি কর্পোরেশন থামায় না কেন? কে চাঁদা নেয়? সিটি কর্পোরেশন নেয়? পুলিশ নেয়? কে নেয়? ট্রাফিক নেয়? নেয়। থামায় না কেন? এইটা যে থামাতে পারবে, মানুষ তাকে ভোট দিবে। এবং সেই থামানোর নমুনাটা যে দেখাতে পারবে, দেখাতে হবে নমুনাটা, যে আমি দেখাচ্ছি, যে দেখাতে পারবে, মানুষ যাকে মনে করবে যে এই লোকটা ক্ষমতায় গেলে এটা থামাতে পারবে, তাকেই মানুষ ভোট দিবে। এটাই রিয়েলিটি। আমি মাঠ পর্যায়ে ঘুরেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। আমি যেটা বললাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। আপনারা আলাপ করে দেখেন, নিজেদের চামচাদের সঙ্গে আলাপ করেন না। আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে খুশি করার জন্য কথা বলে। আমি এটা তারেক রহমানকে বলছি, আমি ডাক্তার শফিকুর রহমানকে বলছি। আপনাদের আশেপাশে আপনারা যাদের সঙ্গে কথা বলেন, তারা আপনাদেরকে খুশি করার জন্য কথা বলে। মানুষের কাছে যান, খবর নেন। প্রত্যন্ত অঞ্চলের খবর পাওয়া কঠিন ব্যাপার না। পত্রপত্রিকাগুলি দেখেন, তাও হবে। পত্রপত্রিকা খুলে আমরা তো সাধারণত ফ্রন্ট পেজ দেখি, ফ্রন্ট পেজ না, ভেতরের পেজ দেখেন, দেশের খবর দেখেন। ওখানে দেখতে পারবেন চাঁদাবাজি কোথায় হচ্ছে, দেখতে পাবেন অন্তর্দলীয় কোন্দল কোথায় হচ্ছে, অন্তর্দলীয় কোন্দল কি নিয়ে হচ্ছে, দখলদারিত্ব নিয়ে হচ্ছে, চাঁদাবাজি নিয়ে হচ্ছে। দেখুন, নির্বাচনে একটা কথা উঠেছে, সেটা হলো যে ঋণ খেলাপিদের কাউকে কাউকে ছাড়া হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে না। ঋণ খেলাপির প্রশ্নটা তো উঠেছে, তার মানে কি ভদ্রলোক ঋণ নিয়েছেন, হয়তো সামান্য একটা দিয়ে রিশিডিউল করে মোটামুটি একটা জায়গায় আসছেন। আপনি তো আইনের ফাঁক দিয়ে ঢুকে গেলেন, কিন্তু আসলে কি আপনার লোক ভালো? আসলে তো আপনার মতলব টাকা মেরে দেওয়া।
মেরে দেওয়া নয় কি, মেরে দেওয়া স্টেট কথা। আমি উভয় দলকে বলবো, যাদের এরকম ব্যবসায়ী প্রার্থী আছে তাদেরকে বলেন নির্বাচনে বিজয়ী হওয়ার 6 মাসের মধ্যে পুরো ঋণ শোধ করতে হবে। এই খেলাপি মেলাপি রিশিডিউলের মধ্যে থাকলে হবে না। এই তাইরে নেড়ে করে এরা ব্যাংক লুট করবেন, এটা চলবে না। ব্যাংক লুটেরাদের এই দেশের মানুষ আর ভরসা করতে পারে না। যারা মিথ্যা হলফনামা দিয়ে নির্বাচনে যাচ্ছেন তাদের ব্যাপারে সতর্ক হন। মিথ্যাবাদীদের এই জাতি ঘৃণা করতে চায়। মিথ্যাবাদীদের নিয়ে দল গড়েন না, ঋণ খেলাপিদের নিয়ে দল গড়েন না, ঋণ খেলাপিদের এমপি বানায়েন না। আপনি কি করবেন জানি না, মনোনয়ন কে কেউ দিয়েছেন, কার সঙ্গে কি সম্পর্ক, আপনাদের ব্যাপার। জনগণ দেখবেন ঠিকই সিদ্ধান্ত নেবে, জনগণ ঠিকই সিদ্ধান্ত নেবে। কে ব্যবসা করে আর কে ব্যবসা করে না, কে ব্যবসার নামে লুটপাট করে আর কে ব্যবসার নামে মানুষের সেবা করে, এগুলো মানুষ জানে। হয়তো আপনাদের চোখে ঠুলি পরিয়ে দেওয়া হয়, আপনার আশেপাশে যারা থাকে তারা হয়তো আপনাদেরকে ভুল ইনফরমেশন দেয়, কিন্তু প্রকৃত সত্যটা মানুষ জানে। মানুষ সেভাবেই কিন্তু এবার ভোট দেবে। আমি মনে করি কেবল নির্বাচনটা না, নির্বাচন পার হওয়ার পরও, নির্বাচনটা হয়ে যাওয়ার পরও একটা চ্যালেঞ্জ থাকবে। যারা নির্বাচিত হবেন, যারা সরকার গঠন করবেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, এমনভাবে দুদককে পুনর্গঠন করেন যেন সরকারি দলের এমপিদেরকে, তারা সরকারি দলের লোককে এবং চাকরিরত সচিব টচিবদের পর্যন্ত দুর্নীতি তারা একটা তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, বিচার করতে পারে। যদি এমনভাবে দুদককে গঠন করতে পারেন তাহলে কেবল দুর্নীতি কমবে, আর তা না হলে দুর্নীতি থেকে যাবে। দুর্নীতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের অবিশ্বাস রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি, রাজনৈতিক দলের প্রতি থাকবে। এবং আমার কথা শুনে মনে হতে পারে যে আমি ভারত প্রেমী। এখানে ভারতের প্রতি প্রেম থাকারও কোনো বিষয় নেই, আবার জোর করে ভারত বিরোধিতার কোনো বিষয় নেই। ভারত আমাদের প্রতিবেশী, আমরা অনেক কিছু বদলাতে পারবো, মানচিত্র বদলাতে পারবো না, প্রতিবেশীকে অস্বীকারও করতে পারবো না। ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে, আমাদের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, তার অনেক কারণ আছে, তার মানবিক কারণ আছে, যেমন ভারতের নিজস্ব স্বার্থ সেখানে ছিল, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তার স্ট্র্যাটেজিক দিক আছে। স্বাধীনোত্তর বাংলাদেশে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে এই সম্পর্ক গেছে। বিশেষ করে বিগত শাসন আমলে যেভাবে অন্ধভাবে ভারত বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে, সেগুলো নিয়ে মানুষের খুব দুঃখ কষ্ট আছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা ভারতের সঙ্গে লড়াই করব বা যুদ্ধ করব। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক সমস্যা আছে, সব প্রতিবেশীদের মধ্যে থাকে, আমাদের মধ্যে এটাও থাকবে। কিন্তু আজকে বাংলাদেশ ভারত সম্পর্ককে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ভারত হয়তো খানিকটা যতটা এফোর্ড করতে পারবে, বাংলাদেশ ততটা পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং ইয়েস, ভারতের জন্য আমরাও ঝামেলা তৈরি করতে পারি, কিন্তু সেই ঝামেলা কে কার জন্য তৈরি করতে পারে এবং কে কত বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই হিসেব টিকেশ করাটাও কিন্তু খুব জরুরি। সবচেয়ে বড় কথা হচ্ছে অশান্তি, যুদ্ধ, সংঘাত কোথাওই নিরাপত্তার অর্থে, রাজনৈতিক অর্থে, কূটনৈতিক অর্থে, অর্থনৈতিক অর্থে কোনো নিশ্চয়তা বা নিরাপত্তা দেয় না, কোনো উন্নয়ন নিশ্চিত করে না। আপনারা এটাও দেখেছেন যে সম্প্রতি ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে নো ফ্যামিলি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশে যে ভারতীয় ডিপ্লোম্যাটরা আছেন শুধুমাত্র তারাই এখানে থাকবেন, তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকবেন না, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাও একটা ভিন্ন রকমের বার্তা। আমরা গত বেশ কয়েক মাস ধরে যেভাবে লক্ষ্য করছি যে এক ধরনের প্রভোকেশন দুদিক থেকে আছে, কিন্তু পাল্টাপাল্টি করতে গিয়ে আমরা ভারতকে যেভাবে প্রভোগ করবার চেষ্টা করছি, আমরা দেখলাম যে চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের বাড়িতে হামলা। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। কিছুক্ষণ আগে একটা পত্রিকা দেখলাম যে একটি বড় দলের একজন নেতা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ইন্ডিয়া মেট। শুনতে ভালো লাগে। এবং ভারত সম্পর্কে এখন যে অভিব্যক্তি অনেকেই প্রকাশ করছেন বা অনেকের মধ্যে হঠাৎ করে যে পাকিস্তান প্রীতি বা সুপ্ত হয়ে থাকা যে প্রীতি জেগে উঠেছে, তাতে এটা খুব একটা অস্বাভাবিক মনে হয় না আমার কাছে। কিন্তু আইরনিটা হচ্ছে যে যিনি কথা বলছেন তাকে আবার অনেকে মেড ইন ইন্ডিয়া বলে, কারণ তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন, গুম হয়েছিলেন বা আত্মগোপনে ছিলেন, এক একজন এক একভাবে বলে। বাট আমরা ধরে নিতে চাই যে উনি পরিস্থিতির শিকার হয়ে সেখানে ছিলেন। এবং ভারতের সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েন বা সরকারের যে দাবি, সরকারের একজন উপদেষ্টা আমাদের একাধিক অনুষ্ঠানে বলেছেন যে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা। এবং সেই আনন্দেই বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। মনে হতে পারে অনেক বিরোচিত সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা হচ্ছে যে খেলাধুলাকে নিয়ে
রাজনীতি না করাই ভালো। ক্রিকেট আমাদের অনেকবার ঐক্যবদ্ধ করেছে। বাঙালি জাতির আনন্দ পাওয়ার মতো, ঐক্যবদ্ধ হওয়ার মতো বিষয় খুব কম। সেখানে ক্রিকেট আসলে আমাদের অনেক কিছু দিয়েছে। খেলার মধ্যে জয় পরাজয় থাকে, কিন্তু খেলায় অনুপস্থিত থাকাটা হারার চাইতে অনেক খারাপ। এবং এইরকম একটা বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট প্রতি বছর হয় না। বাংলাদেশের একজন খেলোয়াড়কে ভারতের একটা ফ্র্যাঞ্চাইজি নিরাপত্তার অজুহাত থেকে দল থেকে বাদ দিয়েছে। সেটা নিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু আমরা ভারতে খেলতেই যাব না এই সিদ্ধান্ত আমার মনে হয় দেশটাকে আমরা গত কয়েক মাসে যেভাবে শেষ করেছি, তার আগের 15-17 বছরের কাহিনী তো আছেই, গত 17 মাসে নানাভাবে আমরা যেভাবে ধ্বংস করেছি সেই ধারাবাহিকতারই একটা অংশ। এবং আমার মনে হয় যে এটা না বুঝবার কথা নয় বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, যে ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব, কেননা মূল বাজারটা ভারতে। এই যে আইসিসির এত টুর্নামেন্ট বা যারা ক্রিকেট খেলেন বিভিন্ন দেশ, সেটা মূলত মূল বাজার, দর্শক, অর্থ সবটাই ভারতে। বাকিদের অংশীদারিত্ব খুব কম। এবং অনেকেরই স্মরণ থাকবার কথা যে বাংলাদেশ যখন ওয়ানডে স্ট্যাটাস পায়, কিংবা বাংলাদেশ যখন বিশ্বকাপ ক্রিকেট খেলবার জন্য কোয়ালিফাই করে, সেই দিনগুলোতে ভারত কিন্তু বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়িয়েছিল। আমার কথা শুনে মনে হতে পারে যে আমি ভারত প্রেমী, এখানে ভারতের প্রতি প্রেম থাকারও কোনো বিষয় নেই, আবার জোর করে ভারত বিরোধিতার কোনো বিষয় নেই। ভারত আমাদের প্রতিবেশী, আমরা অনেক কিছু বদলাতে পারবো, মানচিত্র বদলাতে পারবো না, প্রতিবেশীকে অস্বীকারও করতে পারবো না। ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে, আমাদের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, তার অনেক কারণ আছে, তার মানবিক কারণ আছে, যেমন ভারতের নিজস্ব স্বার্থ সেখানে ছিল, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তার স্ট্র্যাটেজিক দিক আছে। স্বাধীনোত্তর বাংলাদেশে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে সম্পর্ক গেছে, বিশেষ করে বিগত শাসন আমলে যেভাবে অন্ধভাবে ভারত বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে, সেগুলো নিয়ে মানুষের ক্ষোভ, দুঃখ, কষ্ট আছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা ভারতের সঙ্গে লড়াই করব বা যুদ্ধ করব। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক সমস্যা আছে, সব প্রতিবেশীদের মধ্যে থাকে, আমাদের মধ্যে এটাও থাকবে। কিন্তু আজকে বাংলাদেশ ভারত সম্পর্ককে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ভারত হয়তো খানিকটা যতটা এফোর্ড করতে পারবে, বাংলাদেশ ততটা পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং ভারতের জন্য আমরাও ঝামেলা তৈরি করতে পারি, কিন্তু সেই ঝামেলা কে কার জন্য তৈরি করতে পারে এবং কে কত বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই হিসেব টিকেশ করাটাও কিন্তু খুব জরুরি। সবচেয়ে বড় কথা হচ্ছে অশান্তি, যুদ্ধ, সংঘাত কোথাওই নিরাপত্তার অর্থে, রাজনৈতিক অর্থে, কূটনৈতিক অর্থে, অর্থনৈতিক অর্থে কোনো নিশ্চয়তা বা নিরাপত্তা দেয় না, কোনো উন্নয়ন নিশ্চিত করে না। আপনারা এটাও দেখেছেন যে সম্প্রতি ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে নো ফ্যামিলি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশে যে ভারতীয় ডিপ্লোম্যাটরা আছেন শুধুমাত্র তারাই এখানে থাকবেন, তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ থাকবেন না, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাও একটা ভিন্ন রকমের বার্তা। আমরা গত বেশ কয়েক মাস ধরে যেভাবে লক্ষ্য করছি যে এক ধরনের প্রভোকেশন দুদিক থেকে আছে, কিন্তু পাল্টাপাল্টি করতে গিয়ে আমরা ভারতকে যেভাবে প্রভোগ করবার চেষ্টা করছি, আমরা দেখলাম যে চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের বাড়িতে হামলা, ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি, এবং এগুলো বাড়তে বাড়তে যদি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে যদি আমরা ফেরত আসতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ইস্যু তো আছেই, আমাদের নিরাপত্তা সর্বার্থে সেটা বিঘ্নিত হবার আশঙ্কা রয়েছে। এবং এই আশঙ্কার মধ্যে আরও অনেকগুলো ইস্যু আছে। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা, কারো ভাষায় স্বাধীনতাকামী, কারো ভাষায় বিচ্ছিন্নতাকামী, কারো ভাষায় সন্ত্রাসী, এরা খুব দ্রুত এক দেশ থেকে আরেক দেশে মুভ করছে। এবং এই মুভমেন্টটা আমরা বাংলাদেশেও সাম্প্রতিককালে দেখতে পেয়েছি, বা নানা সূত্রে, নানা ইন্টেলিজেন্স সূত্রে জানা যায় যে তারা বাংলাদেশেও এসছে। এবং তারা এসে যদি কোনো ঘটনা ঘটায় তাদের স্বার্থে, এর দায় আসলে শেষ পর্যন্ত কার ঘাড়ে চাপবে এবং এর যে কনসিকুয়েন্স বা এর যে নেতিবাচক ফলাফল সেটা আসলে কার উপরে পড়বে সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। হঠাৎ গজিয়ে ওঠা অনেক নেতা, হঠাৎ গজিয়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা নানা কথা বলতে পারেন, কিন্তু রাষ্ট্র বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেইভাবে কথা বলা উচিত কিনা সেটা আমাদের ভেবে দেখা দরকার। বৈশ্বিক যে উত্তেজনা আছে, আঞ্চলিক যে উত্তেজনা আছে, সেই উত্তেজনার অংশীদার অনেকেই বাংলাদেশকে করতে চাইবে, তাদের ব্যাটেল ফিল্ড হিসেবে বা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাইবে। আমরা সেখানে কতখানি খেলোয়াড় হব? আমি যেমন আগেকার সরকারের আমলে একেবারেই পাকিস্তানকে এড়িয়ে চলতে হবে, পাকিস্তানের সঙ্গে আমাদের ৭১-এর যুদ্ধ এবং এখনো পর্যন্ত তাদের সঙ্গে আমাদের অনেক হিসেব নিকেশ বাকি আছে, সেই সব কথা যেমন সত্য, কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একই সঙ্গে ভারতের ক্ষেত্রে এটা সমভাবে প্রযোজ্য, এবং ভারতকে কাউন্টার করতে গিয়ে পাকিস্তানকে টেনে আনার যে প্রবণতা, সেটা বাংলাদেশের জন্য আরও ভয়ঙ্কর
বা বিপজ্জনক করতে পারে। আমরা বৈশ্বিক রাজনীতিতে জানি পাকিস্তানের মিত্র কারা, আমরা চীনের কথা জানি, আমরা টার্কির কথা জানি, তাদের যে ইনফ্লুয়েন্স বাড়ছে বাংলাদেশে ক্রমবর্ধমান, সেটা আবার কাউন্টার করতে অবশ্যই চাইবে ভারত, কারণ তার নিরাপত্তার ইস্যু আছে, তার স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু আছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার মধ্যে রাখবে। তারা যত মাইল দূরেই থাকুক না কেন বাংলাদেশ থেকে, আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি, তারাও এই ইনফ্লুয়েন্সটাকে আসলে খুব ভালোভাবে নেবে না। কাজেই সব মিলিয়ে যেটা বাংলাদেশের সেনাপ্রধান বহু আগেই বলেছিলেন যে রাজনীতিবিদদের উদ্দেশ্যে যে আপনারা কাদা ছড়াছড়ি করবেন না, নোংরামি করবেন না, এবং সেটা করতে গেলে ভবিষ্যতে কী হবে আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তখন কিন্তু আপনারা আমাকে দোষ দিতে পারবেন না। আমি জানি না বাংলাদেশ সেই দিকে এগোচ্ছে কিনা, যদি এগোয় তাহলে সেটা আমাদের সবার জন্য বিপজ্জনক এবং তার দায় আমাদের সবাইকে নিতে হবে, বিশেষ করে সরকারের যারা আছেন এবং আরও বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতৃত্ব। শুধু ভোটের জন্যে, শুধু ভোট পাওয়ার জন্যে। প্রিয় দর্শক, একটা কথা শুরুতে বলতেই হয়, অজয় দা খুবই ব্যস্ত মানুষ, ওনাকে আসলে পাওয়াই যায় না, নানা সময় রিকোয়েস্ট করে আনতে হয় এবং তারপর উনি আবার যখন সময় দেন 10টা মানে 10টাই একদম ঘড়ি ধরে উনি হাজির হন আমাদের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। 5 মিনিট দেরি হলে মন খারাপ করেন, একটু রেগে টেগে যান। কিন্তু ইন্টারেস্টিং হলো আজকে কিন্তু উনি নিজেই আমাকে ফোন করে কথা বলার জন্য আগ্রহ করেছেন, এবং এই যে আগ্রহটা উনি দেখিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে ওনাদের আগ্রহের পিছনে একটু আবেগ কাজ করেছে। উনি হয়তো মানুষ হিসাবে চিন্তা করেছেন যে জিনিসটা ওনাকে টাচ করেছে, একটা ঘটনা, যে উনি অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে রিকোয়েস্ট করে আমাকে আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। উনি হয়তো ভেবেছেন যে এই কথাটা একটু শেয়ার করা দরকার। সেই ঘটনাটা আর কিছু নয়, বাগেরহাটের সেই ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি, তার স্ত্রী এবং কন্যার মৃত্যু, এবং সেই মৃত্যুর পর মানে প্রাণহীন সন্তান এবং স্ত্রী তাকে দেখতে জেল গেটে গিয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি আমাদের সবাইকে নিশ্চয়ই একটু বেদনার্থ করেছে, এবং সেই শোকের স্পর্শ অজয় দাশগুপ্ত হৃদয়ে লেগেছে। আমি ওনার কাছ থেকে শুনতে চাই ওনার অনুভূতিটা। অজয় দাস, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে আমাদের তো আসলে সময় মেপে চলতে হয় এই দেশে, এই জন্য 10টা হলে আমি 10টা থেকেই প্রস্তুত হয়ে থাকি এই দেশে। আজকে অস্ট্রেলিয়া ডে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আমাদের অগণিত শ্রোতা দর্শকদের। এটা মনে করিয়ে দিলেন যে সময়ানুবর্তিতা যেটাকে বলে, টাইম ইজ টাইম, এটা আমরা এই দেশে এসে 30 বছরে আসলে অস্থি মজ্জা রক্তে ঢুকে গেছে। তো আপনি ঠিক বলেছেন, আজকে আমি আপনাকে খুঁজছিলাম সকাল থেকে, কারণ এই ঘটনাটা আমাকে খুবই বেদনাহত করেছে। আপনি কবি ইমতিয়াজ মাহমুদের নাম হয়তো জানেন। তিনি 2-3 লাইনে খুব চমৎকার চমৎকার কবিতা লেখেন। কালকে একটা এপিক তিনি রচনা করেছেন, যেখানে তিনি লিখেছেন যে মৃত মা ও সন্তান গেছে জীবিত পিতাকে দেখতে। আমি স্তব্ধ হয়ে গেছি লাইনটা পড়ে আর কি, যে আমার কাছে এটা এপিক মনে হচ্ছে, ক্লাসিক, যেটা লেখা থাকবে সময়ের প্রাচীরে, এটা উৎকীর্ণ থাকবে যে এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি মাসুদ ভাই, দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ যেন বন্ধ হবার নয়। দেখুন, কে ছাত্রলীগ করেছে, কে গুন্ডামি করেছে, কে আপনার ফ্যাসিস্ট হয়েছে, তার শাস্তি সে পাবে, এ নিয়ে তো আমরা তর্ক করছি না, এ নিয়ে তো আমাদের কোনো তর্ক নেই। কিন্তু আপনি এমন লোককে প্যারোলে জামিন দিচ্ছেন, এমন লোককে দিনের মধ্যে 3বার ছেড়ে দিচ্ছেন, আবার ধরে আনছেন, আবার ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই ছেলেটি বা এই যুবকটি, তার স্ত্রী এবং সন্তান, বিশেষত স্ত্রী আত্মহত্যা করেছেন, সেখানে তাকে দেখার মতো বা তাদের লাশ দেখার মতো বা তাকে একটু প্যারোলে যে মুক্তি দেয়া, সেই উদারতা আমাদের সরকার দেখাতে পারলো না, আমাদের রাষ্ট্র দেখাতে পারলো না। আগে বেদনার দিকটা বলি, সেটা হচ্ছে ধরেন এই যে ক্ষত, এই ক্ষত কি শুধু ব্যক্তি বিশেষের ক্ষত? আমার যে জায়গাটায় প্রশ্ন, আজকে এই ব্যক্তি বিশেষের ক্ষত কিন্তু সমাজকে আক্রান্ত করেছে। আপনি যদি ফেসবুকে দেখেন, বিশেষ করে নারীরা যেসব স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তারা লিখেছেন যে আমরা আর কাঁদতে পারি না, আমাদের কান্না শেষ হয়ে গেছে, আমরা এগুলো আর নিতেও চাই না, দেখতেও চাই না।
মানুষের এই যে বীতশ্রদ্ধ একটা অবস্থা, এবং দেখেন মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। আমি যেটা বলতে চাচ্ছি যে একজন বন্দির কিন্তু, সে যত বড় বন্দি, তার যদি ফাঁসিরও আদেশ হয়, তার কিন্তু অধিকার আছে তার সন্তান বা পরিবারকে শেষবার দেখার, কারণ এটা ছিল শেষ দেখা। কিন্তু সেই জায়গাতেও ন্যূনতম উদারতার চিহ্ন আমাদের সরকার বা রাষ্ট্র দেখাতে পারেনি। এই এটাই কি তাহলে আমরা চেয়েছিলাম? বা এটার জন্যই কি ফ্যাসিস্টকে তাড়ানোর বা বিগত সরকারকে তাড়ানোর আন্দোলন হয়েছিল? কোট আনকোট যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাদের চাইতে যদি আমরা আমাদের আচরণ আরো ঘৃণ্য করে তুলি, সময় কি আমাদেরকে ক্ষমা করবে? আপনি দেখুন, সবচেয়ে যেটা আমার পরিহাস মনে হয়েছে, এরপরে একটি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আমি জানি না মানুষ কিভাবে এইভাবে কথা বলতে পারে, তিনি বলছেন যে কৃষি বিষয়ক প্রশ্ন হলে আমি উত্তর দেব, অন্য কোনো বিষয়ে আমি উত্তর দেব না। পরাগ নামে যে সাংবাদিকটি প্রশ্ন করেছিলেন, বারবার বলছিলেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি? তিনি হ্যাঁ না কিছু না বলে বারবার বলছেন যে কৃষি বিষয়ে প্রশ্ন করেন, রুখে দাঁড়ান। দেখেন, আমরা একটু ঠাট্টা করে কথা বলি বলে অনেকে হয়তো মনে করে যে আমরা লঘু কথা বলি, কিন্তু এখানেও তো আমাকে বলতে হচ্ছে যে ভবিষ্যতে 3টা প্রশ্ন নিয়ে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। পাট গাছের পাতা বড় না আমাদের গায়ের লোম বড়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত ধানে কত চাল। আর তৃতীয় হচ্ছে আপনি কি আসলেই স্বরাষ্ট্র নাকি আপনি কৃষি রাষ্ট্র। এই 3টা প্রশ্ন ছাড়া আমার মনে হয় উনাকে আর অন্য কোনো প্রশ্ন করার সুযোগই তিনি রাখলেন না। এটার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো যে জবাবদিহিতার যে জায়গাটা, সেই জায়গাটাও আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। দেখুন, যে কোনো আসামি, আসামি তো আসামি, আসামির সন্তান বা স্ত্রী তারা তো আসামি নয়। আপনি তো জানেন, বাংলা সাহিত্যের প্রথম যে মহাকাব্য রামায়ণ, সেটা রচিতই হতো না যদি দস্যু রত্নাকর বাল্মীকি না হতেন। এবং তিনি কেন বাল্মীকি হয়েছিলেন? বল্মিক মানে কি, উই পোকা তাকে ঘিরে ফেলেছিল ইয়ের সময়, সাধনা করার সময়। চারদিকে উই পোকা ঘিরে ফেলাতে তার নাম বল্মিক থেকে বাল্মীকি হয়েছিল। এবং এই যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, তার কারণ কি? তিনি দস্যুবৃত্তি করতেন। একবার তিনি যাদের ধরে ফেলেছিলেন সাধু টাইপের মানুষ, তারা তাকে প্রশ্ন করেছিল, এই যে তুমি এই কাজ করছো কার জন্য করছো? বলছে আমার মা বাবা ভাই বোন তাদের জন্য করছি। বলছে তারা কি তোমার দায়িত্ব নেবে? বলে অবশ্যই নেবে। বলছে তুমি গিয়ে একবার জিজ্ঞেস করে আসো তো তারা তোমার দায়িত্ব নেবে কিনা। তখন তিনি বাসায় আসলেন, বাসায় ফিরলেন, ওদেরকে বেঁধে রেখে আসলেন এবং এসে ছেলেকে জিজ্ঞেস করলেন। ছেলে বলছে যে তুমি আমার বাবা, তুমি কিভাবে অন্ন যোগাবে এটার দায়িত্ব তো আমার না, এটা তো আমি বলতে পারবো না। মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে বলছে তুমি আমার পিতা, তুমি আমাকে অন্ন বস্ত্র বাসস্থান দেবে যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে না দিচ্ছ, আমি তো এটার দায়িত্ব নিতে পারবো না। মা যখন বলেছে, মা বলছে না, আমি তোমার বৃদ্ধা মা, আমাকে ভরণ পোষণের দায়িত্ব তোমার, কেউ দায়িত্ব নেয়নি। তখন তিনি বুঝতে পেরে সাধু হয়ে গিয়েছিলেন এবং বাল্মীকি হয়েছিলেন। তো আজকে যেটা হচ্ছে, এই তার যে কৃতকর্ম, সাদ্দাম নামে যে যুবকটি, তার কৃতকর্মের দায় কি তার স্ত্রী এবং সন্তান নেবে? এইটাই কি আমরা শিখেছি? এটাই কি আমরা জানি? এবং এটাই কি তাহলে আমাদের ভবিষ্যৎ? এই প্রশ্নটা আমি করতে চাই। জি, কিন্তু একটা বিষয় আপনি, আপনার আবেগ অবশ্যই আমাকেও স্পর্শ করেছে, আমার ধারণা আমাদের দর্শকদেরকেও এটা অবশ্যই টাচ করবে। কিন্তু একটা জিনিস বলা হচ্ছে, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো আসলে প্যারোল চায়নি, তারা প্যারোল চেয়েছে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে। কিন্তু উনি যেহেতু ছিলেন যশোর জেলে, অতএব যশোর জেলা প্রশাসকের কাছে চাইতে হতো, এবং সেটা চাইনি বলে প্যারোল দেওয়া হয়তো, মানে এগুলো বলা হচ্ছে আর কি। তো এই সমস্ত প্রশ্নের জবাব আপনি কি দিবেন? এই সমস্ত অজুহাতের জবাব কি দিবেন? হ্যাঁ, এখন আমি, ধরেন আমি আর আপনি লাশ বা অন্য একজন লাশ হয়ে গেছে, এখন কিভাবে মরেছে, কোন থানায় মরেছে, কোন থানায় জিডি করলে ভালো হতো, এটা কি আসলে এখন আর ম্যাটার করে? এটা তো হিসাব নিকাশের ঊর্ধ্বে চলে গেছে না? এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র ও সরকারের মানবিকতা, মানবিক মূল্যবোধ। সেই বিষয়টাই এখানে তারা হাজির করতে পারেননি। আমার কেন জানি মনে হচ্ছে তারা তাড়াহুড়ো করছেন, তাদের হয়তো যাবার সময় হয়ে এসছে। আগেও তারা কোনো ধরনের আমি বলবো যে সদার্থক উদাহরণগুলো রাখতে পারেননি, এখন রাখার কথা চিন্তাও করছেন না। এইরকম একটা মনোভাব হয়তো এখানে প্রচ্ছন্ন ভাবে বের হয়ে এসছে। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। অনেকেরই মন হয়তো এর মধ্যে একটু আর্দ্র হয়ে গেছে। আমরা একটা আরেকটু বিষয় যাই, সেটাও আমি ঠিক রাজনীতির একটু বাইরে, অথবা রাজনীতি হয়তো বা সেখানেও আছে। সেটা হচ্ছে
আমাদের এই ক্রিকেট নিয়ে যেটা হচ্ছে, আহ ভারতের আচরণ আমাদের প্রতি, মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া, সেটা নিয়ে আমাদের যে প্রতিক্রিয়া, আইপিএল দেখবো না, আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়া, এবং তারপর তড়িঘড়ি করে আবার বলা যে আমরা ভারতেই যাব না যদি আমাদেরকে ভারত আমাদের নিরাপত্তা দিতে পারবে না। এগুলোর পেছনে আবেগ আছে, কিন্তু আমার কেন যেন মনে হয় এগুলোর পেছনে এক ধরনের রাজনীতিও আছে, এবং এক ধরনের ক্রিকেট ডিপ্লোমেসির যে অভাবটা আমাদের পক্ষে, সেটাও বোধ করে আছে। আপনার মূল্যায়নটা কি? দেখুন, আমি ক্রিকেট ভক্ত মানুষ, একসময় অন্ধের মতো পাগলের মতো ক্রিকেট ফলো করতাম। প্রথম কথা হচ্ছে, এইবারে আমাদের একটা লাভ হয়েছে, আমরা একটা নতুন ভারতীয় এজেন্ট পেয়েছি, আমাদের ক্রিকেটার তামিম ইকবাল। উনি যেহেতু সত্য কথা বলেছেন, একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ভাষায় কথা বলেছেন, সাথে সাথে তাকে ট্যাগ দেওয়া হয়েছে ভারতের দালাল। খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি তার নামটা কেন বললাম জানেন? ক্রিকেটাররাই ক্রিকেটের ভাষায় কথা বলবেন, ক্রিকেটাররাই ক্রিকেটটা বুঝবেন, ক্রিকেটের ভবিষ্যৎ বুঝবেন, যারা ক্রিকেট জানেন, ক্রিকেট বোঝেন, আইসিসির কাজগুলো বুঝেন। আইসিসি তো একটা আন্তর্জাতিক সংস্থা, সেখানে রুলস আছে। একটা সাধারণ সদস্য বাংলাদেশ, বাংলাদেশ শুধুমাত্র একটা সাধারণ সদস্য। সেখানে রুলসই হচ্ছে, আপনি আইসিসির সমালোচনা করতে পারবেন, নিন্দা তো করতে পারবেন না। আপনি আইসিসির এগেইনস্টে যায় এইরকম কথা তো আপনি বলতে পারবেন না, আপনি প্রশ্ন তুলতে পারবেন। এই যে আমি আপনি কথা বলছি, আমরা তো বাংলাদেশ বিরোধী কথা বলতে পারি না, আমরা আমাদের রাষ্ট্রপতি বিষয়ে কথা বলতে পারি না। বলতে পারি না এই কারণে, সেগুলো হবে রাষ্ট্রদ্রোহিতার সামিল। আমরা আমাদের রাষ্ট্রকে সম্মান করি, আমাদের রাষ্ট্রের কাঠামোকে সম্মান করি। আইসিসির কাঠামোকে সম্মান করতে হবে। মুশকিল হচ্ছে, আমাদের মধ্যে ধরেই নেওয়া হয়েছিল যে আইসিসি মানে ভারত। অস্বীকার করা যাবে না, ভারতের প্রভাব সবচেয়ে বেশি। ভারত হচ্ছে সবচেয়ে বড় ডোনার কান্ট্রি যারা ক্রিকেট খেলে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার যেটা বলেছে, সম্ভবত ওই যে ফাস্ট বোলার শোয়েব আক্তার বলেছেন, যে বাংলাদেশ ভুলে গেছে বাংলাদেশ ইংল্যান্ডও না, অস্ট্রেলিয়া না। কাজে বাংলাদেশ সেই প্রেশার ক্রিয়েট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই পরিস্থিতিতে আমরা না যাই। আর বিষয়টা দাঁড়িয়েছিল একজন বোলারের একটি ক্রিকেট লিগে অন্তর্ভুক্তির প্রশ্নে। সেটাকে যখন আইসিসির ভিতরে নিয়ে যাওয়া হলো, এবং খেয়াল করবেন আপনি, দুঃখজনক হলেও সত্য, আমাদের ক্রিকেট বোর্ড ক্রিকেটীয় ভাষায় কথা বলতে পারেনি। বিষয়টা এমন ভাবে দাঁড়ালো, বিশেষ করে উপদেষ্টা আসিফ নজরুল যখন থেকে হস্তক্ষেপ করলেন, তখন থেকে বিষয়টা গুবলেট হতে শুরু করলো। কারণ তিনি যেগুলো বলছেন, সেগুলো আসলে রাগের কথা, অভিমানের কথা, হয়তো সেন্টিমেন্টের কথা। এখন দেখেন, তিনি কিন্তু যখন জয়শঙ্কর এলো বাংলাদেশে, জয়শঙ্কর কিন্তু কোনো আমাদের আসল এয়ারপোর্টেও নামেননি, তিনি নেমেছিলেন তেজগাঁ এয়ারপোর্টে। তিনি কোনো ইমিগ্রেশনও করেননি, তিনি এসে তারেক রহমানের সাথে দেখা করে তার সমবেদনা বা সহানুভূতি জানিয়ে ফিরে গেলেন। সেই জায়গায় একমাত্র আসিফ নজরুলই দুজনের মধ্যে একজন যিনি তার সাথে দেখা করতে পেরেছিলেন। ওই বদনামটা কাটানোর জন্য তিনি কি হঠাৎ ভারত বিরোধী হয়ে উঠলেন? এই প্রশ্ন তো উঠতেই পারে, যে তার যে সংশ্লিষ্টতা এইটা ঢাকার জন্য, কারণ সময় হয়তো তাদের শেষ হয়ে আসছে, সেইটা থেকে নিজেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য বা ইমেজের জন্য তিনি হঠাৎ করে এইভাবে কেন বিদ্বেষী হয়ে উঠলেন? আমি এক বিন্দু কিন্তু ভারতের কথা বলছি না, এবং কমেন্ট বক্সে কোনো গালাগালিও আমি শুনতে রাজি না। ভারত যেটা করেছে বা ভারতের যে শক্তি তারা প্রয়োগ করেছে, অন্যায় এবং বলপূর্বক, সেইটা নিন্দা জানিয়েই আমি বলছি, ক্রিকেটের ক্ষতিটা দেখতে হবে না। এখন এই জায়গায় তো সত্যি কথা বলতে হবে। মাশরাফি যদি এখানে থেকে কথা বলতে পারতো, সাকিব যদি এখানে থেকে কথা বলতে পারতো, তামিমের ভাষায় কথা বলতো, কারণ তারা ক্রিকেট খেলে, ক্রিকেট বোঝে, ক্রিকেট জানে। এই জায়গাটাতে যে সন্ধি, আপনি কোন বিশ্বের কোন ঘটনায় সন্ধির নজির আমরা দেখি না? ধর্মযুদ্ধে সন্ধি হয়েছে, অন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে, ন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে, এমনকি পরাজিত এবং জয়ী দুইজনেই সন্ধি মেনে কাজ করেছে। এখানে সন্ধি হতে পারতো। আজকে দেখেন, এই যখন আমরা এই কথাগুলি বলছি, যিনি, অনেকে তাকে বলে যে আসিফ নজরুলের তল্পি বাহক, তো তল্পি বাহক মানে ব্যাগ বাহক, তাই তো? এখন এই ব্যাগ বাহক কিন্তু ব্যাগটা নিয়েই চলে আসছে অস্ট্রেলিয়ায় গতকালকে। গতকাল রাত্রে উনি ব্যাগ সহ পাড়ি দিছে, উনার ফ্যামিলি আছে নাকি আমাদের এই দেশে, উনি চলে এসছে। তো কি দাঁড়ালো? আমরা তো ধরেন না, এই যে আপনি কি ছোটবেলা থেকে যে ছড়া আপনি কি লিখি, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথা বলছেন? জি, ছেলেবেলা থেকে যে আমরা ছড়া লিখি, তো এখন কি আমরা বলবো যে চিনতে হয়ে গেছে, মহাভুল করছিলেন চুলবুল, পালিয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল? এটা বলবো এখন? পালিয়ে গেছে। হ্যাঁ, এবং দেখেন, যুদ্ধের ময়দান তৈরি, সেনাপতি পালিয়ে গেছে, তো যুদ্ধটা হবে কি করে?
আপনি যখন আপনি লজিক, কাউন্টার লজিক এবং আপনার সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা করার কথা, তখন আপনি দেশ ছেড়ে বেরিয়ে চলে এসেছেন। ইজ ইট ফেয়ার? এটা ফেয়ার হয়েছে আমাদের সাথে, আমাদের দেশের সাথে? যেমন ধরেন শাস্তিগুলো তো অনেক রকম হবে। স্কটল্যান্ডকে অলরেডি তারা অন্তর্ভুক্তি দিয়ে দিয়েছে, তো স্কটল্যান্ডের ভাগ্য কি আছে, তাই তো? বলে না, ঠাডায় বগা মরে কার যেন কপাল ফাটে। তো তার কপাল খুলে গেছে, তারা ওখানে ডুবে গেছে। সেটা একদিক। এরপরে ধরেন আপনার যে সাবস্ক্রিপশন, যেগুলো টাকা পয়সা, যেগুলো আরো বিভিন্ন ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হেনস্থা করা হবে। জাস্ট ওয়েট এন্ড সি। এবং আরেকটা জিনিস হচ্ছে, যাদের উপর আমরা নির্ভর করেছি এবং যারা আমাদের পক্ষ হয়ে একমাত্র ভোটটি দিয়েছে, তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে, পাকিস্তান। তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে এবং পাকিস্তানি বাঘা বাঘা ক্রিকেটাররা বলছে যে উই হ্যাভ এ চান্স, আমাদের চান্স আছে ওয়ার্ল্ড কাপ জেতার, আমরা কেন বাংলাদেশের জন্য বয়কট করব? তো মানে কি, আপনাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আপনার বন্ধু যদি পিচ টান দেয়, তো আপনার পরাজয় ঠেকাবে কে? আমি বলি, বাংলাদেশের ক্রিকেট জগৎটা ইয়াংদের মধ্যে একটা ক্রেজ তৈরি করেছিল। অনেক আপত্তিকর বিষয় এবং আজে বাজে বিষয় থেকে ক্রিকেট তাদের দূরে সরিয়ে রাখতো। এখন সেই বিষয়টাও তো ক্রমাগত ভাবে ব্যাহত হতে থাকবে। কারণ আপনি যখন আইসিসি থেকে বেরিয়ে যাবেন, আবার ঢোকা, আবার করা, এগুলি অনেক হ্যাসেলের কাজ, অনেক আপনার প্রক্রিয়ার কাজ, এবং এটা আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী কুপ্রভাব আমাদের ক্রিকেটের উপর পড়েছে এবং এটা অব্যাহত থাকবে। আচ্ছা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এটা তো সত্য যে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি, রাজনীতির কথা শুনতেও ভালোবাসি, এবং আমাদের দর্শকদেরও একটা বড় অংশ আপনার কাছ থেকে কিছু রাজনৈতিক বক্তব্য শুনতে চায়, রাজনৈতিক দলগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চায়। সেই প্রসঙ্গে একটু আসি। নির্বাচন ঘনিয়ে এসেছে, কিন্তু 2 সপ্তাহের একটু বেশি সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যে নির্বাচনী প্রচারণা চলার কথা ছিল, একটা সাজ সাজ রব, আপনি দূরে আছেন হয়তো টের পাচ্ছেন না, আমরা কাছে থেকেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। নির্বাচনী যে খুব একটা হইচই, নির্বাচনে মানুষের মধ্যে মানে সার্বক্ষণিক আলোচনা, সেরকম কিন্তু আমরা দেখছি না। এক ধরনের কেমন যেন সব নীরব। এখনো মানুষের মধ্যে সন্দেহ দেখতে পাচ্ছি, অনেকে বলা বলি করছেন যে 12 তারিখে নির্বাচন আদৌ হবে কিনা। এই সন্দেহ কিন্তু মানুষের থেকে দূর হয়নি। আবার এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি, অনেকে, যেমন আমরা শুরুতে ভেবেছিলাম যে বিএনপির সঙ্গে জামাতের প্রতিদ্বন্দ্বিতা, এটা তো হবে একটা একপাক্ষিক একটা যুদ্ধ, কিন্তু সেটা যে মানে একটা জোরালো হতে পারে, এটা মনে হয় প্রথমবার দেখলাম। যে এবার বলা বলি হচ্ছে, মাঠের কথা বলতে পারবো না, ভোটারের মনে কি আছে জানি না, কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বলা বলি হচ্ছে যে জামাত নাকি বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে, এবং জামাত নাকি এমনকি ক্ষমতাও চলে আসতে পারে। জামাতের একাধিক লিডারের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে যেন আমি একটা চেঞ্জ পাই। তারা যেন মানে বেশ আত্মবিশ্বাস দিয়ে কথা বলছে, এবং তারা একটা কথা বলছে, নির্বাচনটা কেন হতে দেন, দেখেন কি হয়। এই যে দেখেন কি হয়, এটা বলার তারা তাদের যে একটা দৃঢ়তা, আপনি কি মনে করেন এই প্রেক্ষাপটটা আসলে কিভাবে তৈরি হলো? আচ্ছা, প্রথমে কথা নিরপেক্ষভাবে, গান্ধীর দেশ ভারত, নেহেরুর দেশ ভারত, সুভাষ বসুর দেশ ভারত, সেই দেশে কি বিজেপি ক্ষমতায় আসেনি? বিজেপি তো একটি ধর্মভিত্তিক দল। কংগ্রেসের লৌহ কঠিন দুর্গ ভেদ করে কমিউনিস্টদের আপনার মাথার উপর কাঁঠাল রেখে আজকে কি বিজেপি সেখানে শাসন করছে না কয়েক টার্ম ধরে? বাংলাদেশে কেন উপমহাদেশ ধর্মভিত্তিক দলগুলো এক একবার করে ক্ষমতায় আসার একটা স্বপ্ন দেখা শুরু করেছে বেশ কিছুদিন থেকে, এবং সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশে বাস্তবায়িত হয়ে গেছে। আপনি বললেন, আমি সবসময় মনে করি বাংলাদেশে যদি দুটি রাজনৈতিক দলকে আপনি আসলেই মোকাবেলা করতে চান, কি হবে অন্যতম শক্তিশালী মোকাবেলা, তার একটি হচ্ছে বামপন্থী, আর একটি হচ্ছে জামাত। কারণ এদের মিলিটেন্ট ফোর্স আছে, এরা রেজিমেন্টেড, আদর্শবাহী। এখন আদর্শটা আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনি বিএনপি হচ্ছে একটা ফর্মের, আপনার বোধহয় মনে আছে যে এক সময় খালেদা জিয়াকে একা করে দিয়ে, প্রয়াত বেগম খালেদা জিয়াকে একা করে দিয়ে সব নেতারা আস্তে আস্তে চলে গিয়েছিল। তখন আমার একটা বলেছিলাম যে এটা তো একটা প্ল্যাটফর্মের মতো, ক্যান্টনমেন্ট স্টেশন আসার আগেই মধ্যুর সাহেব ভাই নেমে চলে গেছে, যখন ক্যান্টনমেন্ট স্টেশন এসছে দেখা যাচ্ছে খালেদা জিয়া একা আছেন। এই ধরনের কোনো কিছু, এটা আওয়ামী লীগেও আছে, দলে দলে যায়,
মিজান চৌধুরীরা চলে গেছে, এ চলে গেছে, ওই চলে গেছে, আবার ফিরে আসে। এই নাটকগুলো জামাতে হয় না, ইসলাম হবে না, কারণ তাদের একটা চেইন অফ কমান্ড আছে। আপনি, আমি বা আপনি বা আমাদের মতো যারা কথা বলছি বা আমরা ঘটনাগুলো দেখছি বা দেশের মানুষ, কেউ কি ধারণা করতে পেরেছিল যে এই মেটিকুলাস ডিজাইন বলেন আর যেভাবেই বলেন, অভ্যুত্থান বলেন, এই তারপরে শক্তিটা জামাতের কাছে যাবে? তারা যে ছদ্মবেশে বা প্রকাশ্যে বা গোপনে কিভাবে নিজেদের সংগঠিত করেছে, এটার কাছ থেকে কিন্তু অন্যদের শেখার আছে বলে আমি মনে করি। শত্রুর কাছ থেকেও শিখতে হয়, শত্রুর কাছ থেকে শেখাটাই হচ্ছে উত্তম। আপনি জানেন রাবণ যখন রক্ত শয্যায় পড়ে গেছে, মারা যাচ্ছে, তখন রাম লক্ষ্মণকে নিয়ে রাবণের কাছে গিয়েছিল জানার জন্য যে কিভাবে ভালোভাবে দেশ শাসন করতে হয়, কিভাবে লঙ্কাকে তিনি স্বর্ণ লঙ্কা বানিয়েছিলেন। কারণ রাম বলতে পরম শত্রু হলেও তিনি যে একজন সার্থক রাজা তার কাছ থেকে আমার জানতে হবে। তো আওয়ামী লীগ এদের পরম শত্রু জামাত হলেও জামাতের কাছে কিন্তু কৌশল শেখার কোনো বিকল্প নেই। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, শুদ্ধ বলছি কেন, আমাদের দেশের মানুষের মনে, আমি কথা বলে যেটুকু দেখেছি আমার অভ্যেস থেকে, মানুষের মনে একটা জিনিস তো ঢুকেছে যে আমরা তো আওয়ামী লীগের আমলে অনেকবার, আমরা বিএনপির আমলও দেখেছি, আমরা একটা নতুন আমল দেখতে চাই না। এবং এই নতুন আমল যদি কোনো কারণে অসাম্প্রদায়িক হয় কোনোভাবে, এবং যদি উন্নয়নের দিকে যায় এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, তাকে তো আপনি সরাতেও পারবেন না। এবং আপনি যেটা বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, এই বডি ল্যাঙ্গুয়েজ বা দেহের ভাষা বা শরীরের ভাষা চেঞ্জ হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের আত্মবিশ্বাস। এবং এই আত্মবিশ্বাসটা গত 17 মাসে তারা অর্জন করেছে। একটা জিনিস খেয়াল করেন, আমি আগেও বলেছিলাম বোধহয় এই অনুষ্ঠানে, তারা কিন্তু কৌশলে একটা কাজ করেছে, তাদের এবং ঘর গুছিয়ে বিএনপির সামনের সারির লোকজনকে লুটপাট করা ঢুকছে। কাজেই গত 1.5 বছরে প্রমাণিত হচ্ছে বিএনপি অনেকদিন ভাড়ায়নি, পাওয়ার জন্য উচ্ছৃঙ্খল এবং লুটেরা হয়ে গেছে। এই কাজটা করতে পেরেছে সার্থক ভাবে। এবং আপনি খেয়াল করেন পার্ট অফ স্ট্র্যাটেজি, এটাও একটা কৌশল। এখন তারা ভোটের বাক্সে কি কৌশল এবং মানুষ মনোভাব, আমার কেন জানি মনে হয় তারা জিতলেও আমি অবাক হব না। নিরপেক্ষ এবং ফলাফল যদি ঠিকভাবে ঘোষিত হয়, তাহলে বিএনপি এবং জামাতের মধ্যেই একটা প্রবল লড়াই হওয়ার আভাস আমি পাই এবং দেখি। সেইখানে একমাত্র যারা মাঠে নেই, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, খুব অদ্ভুত ভাবে আমি আর আপনি, আমাদের অস্তিত্ব আছে কিন্তু আমরা হাত নাড়তে